আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে আমরা কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে দুটো খুবই এক্সাইটিং ম্যাচ ফিক্সচারের সামনে দাঁড়িয়ে আছি। আজকে রাতে রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে, ইন্টার মিলান খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। রিয়াল আর্সেনাল সংক্রান্ত আলোচনাটা হয়েছে। আর্সেনাল 3-0 গোলে কাজটা অনেকটুকু এগিয়ে রাখলেও সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ যে প্রস্তুতিটা সেরে রেখেছে এবং আমরা সর্বশেষ বার্সা বনাম ডটমুন্ডের মধ্যকার ম্যাচে যে রেজাল্ট দেখেছি, এমনকি যেভাবে আমরা অ্যাস্টন ভিলাকে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে খুব কঠিন সিচুয়েশন থেকে সেকেন্ড লেগের এই ম্যাচটাতে অলমোস্ট ফিরে আসতে দেখেছি, তারপর একেবারে নির্দ্বিধায় বলা যায় যে রিয়াল মাদ্রিদেরও কিছু না কিছু সুযোগ থাকবে। হ্যাঁ, আর্সেনাল নিরঙ্কুশ ফেভারিট, তবে রিয়াল মাদ্রিদ এখানে একেবারে ছেড়ে কথা বলবে না। একই রকমের সিচুয়েশনের মুখে ইন্টার মিলানও এই মুহূর্তে অবস্থান করছে। ফার্স্ট লেগে 2-1 গোলে এগিয়ে থেকে ইন্টার মিলান কঠিন কাজটা করে রেখেছে, তবে বায়ার্ন মিউনিখ কিন্তু তাদের উপর চ্যালেঞ্জ যে কোনো মুহূর্তে নিয়ে আসতে পারে। মাত্র একটা গোলের ব্যবধান যথেষ্ট ব্যবধান নয়। চ্যাম্পিয়ন্স লিগের এমন এনকাউন্টারে আমরা ভুরি উদাহরণ কিন্তু দেখেছি। তবে ইন্টার মিলানের পার্সপেক্টিভ থেকে তারা যেহেতু বাভারিয়ানদের মাঠে কঠিন কাজটা করে রেখেছে, নিজেদের ঘরের মাঠে জমাট রক্ষণ যেহেতু ইন্টার মিলানের এমনিতে আছে, ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ থুরামের মতো অপশন যেহেতু আছে, ইন্টার মিলানও কিন্তু ছেড়ে কথা বলবে না। সব মিলিয়ে এটা ইভেনলি ব্যালেন্সড আমি অলমোস্ট বলতে পারি। ইন্টার মিলান বায়ার্নের ফিক্সারের ক্ষেত্রে ইন্টারকে অবশ্যই এগিয়ে রাখবো, তবে বায়ার্ন মিউনিখ যদি শুরুর দিকে ভালো ফুটবল খেলতে পারে তাহলে এক্সাইটিং একটা ম্যাচ আসলে অপেক্ষা করছে। দুই সাইডেই কিন্তু পজিটিভ কথাবার্তা বলার থাকে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ফোকাস আমি যে জায়গাটাতে নিয়ে যেতে চাই সেটা হচ্ছে ব্যালন ডিওর সমীকরণ। যদিও সামনে ক্লাব বিশ্বকাপ আছে, যদিও অনেক রকমের সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে, তবে মোটা দাগে এখন পর্যন্ত ব্যালন ডিওরের সমীকরণ চ্যাম্পিয়ন্স লিগই কিন্তু সবচেয়ে বড় রকমের পার্থক্যের জায়গা হবে, কারণ জাতীয় দলে এই সময়টাতে বড় রকমের কোনো একটা টুর্নামেন্ট কিন্তু নেই। আর এখানে একের পর এক প্লেয়ার সম্পর্কে আলোচনা করা যায়, যেমন রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপের মতো প্লেয়াররা আসলে কতটা ডিসাইসিভ এমন সিচুয়েশনে সেটা প্রমাণ করার একটা মাহেন্দ্রক্ষণ এটা কিলিয়ান এমবাপে কিংবা ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ারদের এমন সিচুয়েশনে নিজেদেরকে আরও একবার প্রমাণ করে আসতে হবে। যদিও এর আগে এমন সিচুয়েশনে তারা অনেকবারই নিজেদেরকে প্রমাণ করেছেন, তবে এখন পর্যন্ত ক্লিয়ার কাটভাবে ব্যালন ডিওর জয় করার মতো কিংবা একেবারে র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানে থাকার মতো সিচুয়েশনে কিন্তু রিয়াল মাদ্রিদের তারকারা নেই। তবে এই একটা ফিক্সচারই সবকিছু পরিবর্তন করতে পারে। হ্যারি কেইন একটার পর একটা গোল করেই যাচ্ছেন এবং ডিসাইসিভ একটার পর একটা পয়েন্ট বায়ার্ন মিউনিখকে এনে দিয়েছেন। তবে যখন এটা সবচেয়ে বেশি করে ম্যাটার করে, এই চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্টে হ্যারি কেইন আসলে কতটা ইনফ্লুয়েন্সিয়াল হবেন সেটা একটা দেখার মতো ব্যাপার। অন্যদিকে ইন্টার মিলানের পার্সপেক্টিভ থেকে লাউতারো মার্টিনেজ একই রকমের সিচুয়েশনে না থাকলেও যে কোনো সময়ে কিন্তু ব্যালন ডিওরের একটা শর্ট লিস্টে লাউতারোর মতো প্রোফাইল কিংবা অন্য যে কোনো প্রোফাইল চলে আসতে পারে, যদি চ্যাম্পিয়ন্স লিগের ডিপ স্টেজে কোয়ার্টার টু ফাইনাল পর্যন্ত পারফরমেন্সগুলো আসলে অসাধারণ থাকে এবং দিন শেষে সেটা দলের জয়ের পক্ষে সবচেয়ে বড় রকমের ভূমিকা পালন করে। আপনি যদি বার্সার দিকে তাকান, সেখানে রাফিনা, লেভানডফস্কির মতো খুবই গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার রয়েছেন যারা কিনা ব্যালন ইকুয়েশনে থাকবেন, এমনকি লামিন ইয়ামালও থাকবেন। তবে সর্বশেষ ম্যাচে পারফরমেন্সটা যথেষ্ট ডিসাইসিভ ছিল না। এখানে রাফিনা, লেভানডফস্কির বুরুশিয়া ডটমুন্ডের মাঠে 3-1 গোলে হারের এই পারফরমেন্সটার পরে তাদের নিজেদেরও কিন্তু জানান দেওয়ার মতো একটা ব্যাপার আছে। যদিও স্ট্যাটিস্টিক্যালি এই প্লেয়ারদেরকে আপনি ব্যালনের শর্ট লিস্টে এগিয়ে রাখতে পারেন, তবে ঘুরে ফিরে একটা কথাই বারবার প্রমাণিত হবে, আপনি যে নামই এখানে উচ্চারণ করেন না কেন, সেটা রাফিনা হোক, লেভানডফস্কি হোক, কিলিয়ান এমবাপে হোক, লামিন ইয়ামাল হোক, ভিনিসিয়াস জুনিয়র হোক, বেলিংহাম হোক, কিংবা অন্য আরও যে কোনো নাম, হ্যারি কেইন থেকে শুরু করে আপনি আরও কয়েকটা নাম খুঁজে পাবেন। তবে দিন শেষে এটাই সিজনের সবচেয়ে ক্রুশাল মোমেন্ট। এই মোমেন্টগুলোতে যারা দলের জয়ের সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তারাই কিন্তু শেষ পর্যন্ত যে কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ডে অনেকটুকু এগিয়ে যান। অনেক সময় স্ট্যাটিস্টিক্যালি আপনি সেটার গভীরতা খুঁজে পাবেন না। আপনি স্টার্সের দিক থেকে মেসি, রোনালদোর মতো একটা সিজনে 50-60টা গোল করে আসা সিচুয়েশন সম্ভবত আর দেখবেন না। তাই হুট করে যদি এই সময়টা মিস করেন তাহলে একেবারে অ্যাওয়ার্ডের আগে মনে হবে যে কেন 20-25টা 30টা গোল করে একজন প্লেয়ার ব্যালনের রেসে এতটুকু এগিয়ে গেলেন। সবচেয়ে বড় ফ্যাক্টরটা এই যে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা এমন টাইপের যে কোনো একটা নকআউট টুর্নামেন্টের ডিপার স্টেজে কেমন পারফরমেন্স তারা করেছেন। তাই ইন্ডিভিজুয়ালি আমি এদের দিকে কিন্তু তাকিয়ে থাকবো, তাদের পারফরমেন্সগুলো চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।